প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মন্ডলের ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট থেকে 3 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বর প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস, দুটো সেট থেকে ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট, 2 নম্বর সেট আর 3 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। তো শুরু করা যাক। ম্যাথ 30টা ম্যাথ আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে। যারা ডব্লিউবিএসএসসি ক্র্যাক করতে চায় তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো শুরু করছি কারণ সময় কম। প্রথমটা দেখো, সূত্র ফেলা আছে। প্রথমটা সূত্রে ফেলা আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলা আছে এ কিউব মাইনাস বি কিউব। এটা সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি লেখা যায়। এটা সমান সমান, তো উপরের লাইন থেকে আমরা কি পাবো? এটা পাবো উপরের লাইনটা এ কিউব মাইনাস বি কিউব। উপরের লাইনটা আমরা কি লিখবো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এটা লিখলাম। এবং নিচে দেখো সূত্রেই ফেলা আছে এ স্কোয়ার প্লাস এ বি। এ কত? এ হচ্ছে 0.362 আর বি হচ্ছে 0.1, তাই না? এটা গুণ করলে 4 ঘর পর দশমিক হয়, তাই নিচে লেখা আছে দেখো 0.0362। এখানে এ বি লেখা আছে, এখানে এ বি লেখা আছে এবং বি স্কোয়ার। তো শুধু এই দুটো কিন্তু কেটে যায়, শুধু কি থাকে? শুধু থাকে এ মাইনাস বি, তাই না? তাহলে এ মাইনাস বি, এ কত? 0.362 আর বি হচ্ছে 0.1। কি করতে হবে? মাইনাস করতে হবে এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি মাইনাস করলাম 0.262। উত্তর শুধু সূত্রে ফেলা আছে। 17 নম্বর অঙ্ক বলেছে 1800 ভাগ 20। তাহলে আগে লিখে নেই 1800 ভাগ 20 গুণ 12 মাইনাস 6 প্লাস 24 মাইনাস 12। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এই জায়গাটা এটা কাজ করলে কত পাচ্ছি? 12 যোগ এখানে বিয়োগ করলেও 12, এই পাচ্ছি ইন্টু 20 ভাগ এইটা, তাই না? এবার এই জায়গাটা কাজ 12 12 24, সরি এখানে 12 কেন, এখানে 6, কত হলো? 18 হলো, তাই না? কত? 18। তাহলে 1800 ভাগ 20 ইন্টু 18 20 দিয়ে একে ভাগ করতে হবে। কত পাবো? 0 0 কেটে দিই, 90 ইন্টু 18 পেলাম। তাহলে 0 8 নং 72 2 7 7 16। উত্তর কত? 1620। ক্লিয়ার? এই সিম্পল ম্যাথ এগুলো। 1620। 18 নম্বর, একটি শহরের জনসংখ্যা 2,50,000। 2,50,000 হচ্ছে একটি শহরের জনসংখ্যা। প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়। 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে? কত পার্সেন্ট? 2%। চক্রবৃদ্ধির অঙ্ক কিন্তু এটা। 2% যদি হয় তাহলে কাটলে পাচ্ছি কত? 1/50। অর্থাৎ 50 হচ্ছে আগে ছিল 50 আর 1 হচ্ছে 51, পরে কত বছরের? 2 বছরের। স্কোয়ার করো তাহলে এটা হবে কত? 2500 আর 51 হচ্ছে 2601, তাই না? কত হবে? 2601 হবে এটা, 2601। তো দেখো 2.5 লক্ষ কিন্তু 2,50,000 কিন্তু এটা হলো না। 2,50,000 করতে গেলে দুটো শূন্য অর্থাৎ 100 গুণ করতে হবে এর সাথে, আরো 100 যদি গুণ করি তবে হবে এটা। আর তাহলে 100 এর সাথেও গুণ করতে হবে, তাহলে কত হবে? 0 1 0 0 এত। ঠিক আছে? তো কত বৃদ্ধি পেয়েছে বলেছে, কত হয়েছে জনসংখ্যা কত হবে সেটা বলেনি। কি বলেছে? কত বৃদ্ধি হবে। বৃদ্ধি করতে গেলে তাহলে 2,50,000 কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই পেয়ে যাব 10,100 জনসংখ্যা বৃদ্ধি পাবে। নেক্সট অঙ্ক 19 নম্বর, 20 21 তিনটে করে অঙ্ক আছে বেশিরভাগ। 19 নম্বর বলেছে কবিতার আয় সবিতার আয় অপেক্ষা 10% বেশি। এটা কবিতা, এটা সবিতা। কবিতার আয় সবিতার আয়ের থেকে 10% বেশি, তাই না? সবিতার আয় যদি 100 হয়, কবিতা হবে 110, 10% বেশি। সবিতার আয় কবিতার আয় অপেক্ষা কত কম? কত কম আছে? এর আয়ের থেকে সবিতার আয় কত কম? 10 কম। কততে লিখতে হবে? 110-এ 10 কম, 110-এ
10 কম 100-এ কত, এভাবে লিখতে হবে। তাহলে উত্তর কত হবে? 9/1/11%। ভাগ করলে 11 দিয়ে 100-কে ভাগ করলে 9/1/11% উত্তর। 20 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:7। এটা দুটো সংখ্যা এবং এদের লসাগু 385, গসাগু কত? তাহলে 385-কে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 1 ইউনিটের মান পেয়ে যাব, তাই না? 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান 11 বেরোবে। কত বেরোবে? 11। তাহলে সংখ্যাটা একটা কত? 5-11-55 আর একটা 7-11-77। এদের গসাগু কত হবে? দুটোকেই 11 দিয়েই ভাগ যায়, তাই না? তাহলে গসাগু হবে 11। গসাগু 11 উত্তর। 21 নম্বর বলেছে যে এর কি বলেছে? লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে 9/10 দশমিকগুলো তুলে নিচ্ছি এবং 9/100, তারপরে 9/1000। এদের লসাগু নির্ণয় করতে গেলে উপরের লসাগু যখন যেটা বলবে সেটা উপরেরটাই করতে হবে। যদি লসাগু বলেছে যেহেতু, তাহলে উপরেরটা লসাগু। যদি গসাগু বলতো তাহলে উপরের গসাগু, আর নিচেরটা কি করব আমরা? নিচেরটা লসাগু করতে হবে, উল্টো। তো এখানে বলেছে লসাগু বলেছে উপরে, লসাগু করতে বলেছে, তাহলে উপরেরটা লসাগু, নিচেরটার কি হবে? গসাগু হবে, উল্টো হবে। নিচেরটা গসাগু করতে হবে। তো নিচেরটার গসাগু কত? 10 দিয়ে সব ভাগ যায়, তো নিচেরটার গসাগু 10, উপরের 3টে 9 লসাগু কত? 9। তাহলে 9 লিখলাম। তাহলে উত্তর কত? 0.9 উত্তর। 1 ঘর পর দশমিক 0.9 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক 22 নম্বর 23 নম্বর। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে এবং 20% ইংরেজিতে পাশ করে। এই অঙ্কটা কিভাবে করতে হবে? ভেনচিত্র আঁকতে হবে, তাই না? আমাদের কত নম্বর? 22 নম্বর। ভেনচিত্র আঁকতে হবে আগে। ভেনচিত্র আঁকলাম। বলেছে পরীক্ষার্থীদের 25% গণিতে, তাহলে 25% এখানে ম্যাথে এবং 20% ইংরেজিতে, এখানে 20% ইংরেজি লিখলাম। এবং যদি 10% উভয় বিষয় পাশ করে, 10% উভয় বিষয় পাশ করে, উভয় বলতে তাহলে উভয় এখানে থাকবে, কারণ গোল্লার ভিতরে দুই দিকেই দুটোর মধ্যেই আছে, তাই না? দুই সাইডেই হবে। তাহলে 10% কি? উভয় বিষয় পাস, অর্থাৎ ম্যাথ প্লাস ইংরেজি 10% উভয় বিষয় পাস করে। আমার টোটাল থাকবে কত? সবসময় মনে রাখতে হবে, আমার টোটাল কিন্তু 100, তাই না? 100 উভয় বিষয় পাস করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয় ফেল করে? আমার কাজ হচ্ছে এই 25 থেকে 10 বিয়োগ করা, পাবো 15, এবং 20 থেকে 10 বিয়োগ করা পাবো 10 প্লাস 10, যা হবে 100 থেকে বিয়োগ করলে উত্তর পেয়ে যাব আমরা। উভয় বিষয় ফেল করে, উভয় বিষয় ফেল করে পেয়ে যাবো। কত হচ্ছে? 25, 35, তাই না? 35 বিয়োগ করতে হবে। 35 বিয়োগ করলে 65% বা 65 জন। হ্যাঁ, শতকরা কতজন উভয় বিষয় ফেল করে তা নির্ণয় করে 65 উত্তর। 65% বা 65 জন। 23 নম্বর বলেছে 8 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 5:4। তো 5x, এটা 8 বছর আগের। আরেকজনের কত? 4x, তাই না? ওটারও 8 বছর আগে, 8 বছর আগে নিব। 8 বছর আগে বয়সের অনুপাত কত? 6:5। তো 7 বছর পর এ ও বি এর বয়সের যোগফল কত? তো 8 বছর আগে এটা দুটোরই লিখলাম, 4x - 8, এটা 8 বছর আগের লিখে নিলাম। তো 8 বছর আগের অনুপাত ছিল কত? 5:4, ওটা লিখলাম। নিচের লাইনে বলেছে বর্তমান বয়সের যোগফল, সরি, বর্তমান বয়সের অনুপাত 6:5। তো 6/5 কখন লিখবো? এটা তো বর্তমান না। বর্তমান করতে গেলে একে প্লাস করতে হবে, একেও প্লাস করতে হবে, তবে বর্তমান কিন্তু এবার এইটা টোটালটা, বর্তমান টোটালটা, অর্থাৎ 5x + 8 আর এর হচ্ছে 4x + 8, এটা বর্তমান। এখন বর্তমান ক্লিয়ার? তো 5 5 25x, 40, 24x, 48, এই পাশে আসলে x, 8 থাকবে শুধু। তাহলে বর্তমান বয়স কত সেটা বের করতে হবে। 5 8 40 আর 4 48, 48 যোগ 7, 7 বছর পরে বলেছে তাদের যোগফল, তাই না? আর একটা 4 8 32 আর 8 40 যোগ 7, তাহলে এখানে পাচ্ছি কত? আমি 55, এখানে পাচ্ছি 47। তাহলে 102 বছর এদের যোগফল। 7 বছর পর 102 বছর হবে। নেক্সট অঙ্ক 24 নম্বর 25 নম্বর।
24 নম্বর, 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হার 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? অনেকে বলে সরল সুদ এগুলো আসবে না, এগুলো সিলেবাসে নেই, কেন করান? তো সারা জীবন কি একটাই পরীক্ষা দিবে, আর কোনো পরীক্ষা দিবে না? ধরে নাও কোনো চাকরির পরীক্ষা এই অঙ্কগুলো আসে, সেটা 1 বছর পর পরীক্ষাটা হলো, তাই সারা বছর 1 বছর পরে গিয়ে সেই অঙ্কটা করবে, তাই তো? কমেন্টে তাই বোঝা যায়। কমেন্ট কথা শুনে হয়তো ভালো লাগবে না, প্র্যাকটিস করতে অসুবিধা কি? 8,930 টাকা 8%, 5 বছরের সরল সুদ কত হবে? করে রাখতে কোনো অসুবিধা নেই, তাই না? কাটলে কি পাবো? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3572 টাকা। 3572 টাকা সরল সুদ হবে। নেক্সট অঙ্ক, এক দোকানদার 21% ছাড়ে একটি বই ক্রয় করে, 21% ছাড়ে বই বিক্রি করে। একটা দোকানদার বইটার দাম রেখেছে 100 টাকা, দাম রেখেছে 100 টাকা প্রিন্ট, 21% ছাড় দিয়েছে। 21% ছাড় দিলে বিক্রি কত? 79। এটা বিক্রয় মূল্য, এটা চিহ্নিত, এটা বিক্রয়। 21% ছাড় দেওয়ার পরেও বলেছে 21% লাভ করে, তার মানে 79 টাকায় বিক্রি করার পরেও 21% লাভ আছে। তাহলে এর ক্রয় মূল্য কত? তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 21% লাভ, লিখলাম ইন্টু 79। কি পাবো এখান থেকে? আমরা ক্রয় মূল্য পাবো, তাই না? এর ক্রয় মূল্য পাবো। তো শেষে কি বলেছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তো এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 79। বিক্রয় মূল্য, এইটার অনুপাত চেয়েছে, কাটা বজ্রগুণন হয়ে চলে যাবে ওই পাশে, 100:121 উত্তর। তো পার্সেন্টেজ যাই দিক সেটাই এই পাশে হবে। যদি বলতো 15% লাভ, যে এত ছাড় দেওয়ার পরেও 15% লাভ করে, এত ছাড় দেওয়ার পরেও 30% লাভ করে, তো এই পাশে 130 হবে, এই পাশে 100 হবে, এটাই হবে উত্তর। যাই বলুক, যত পার্সেন্ট, দেখো ধরে নাও 10% লাভ করে, এত এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও 10% লাভ করে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? তো এই পাশে 100 হবে, আর 10% লাভ করে বলেছে না, ওটা ওই পাশেই হবে, এটাই আসবে। যত লাভ করবে সেটাকে এই পাশে রেখে এই পাশে 100, বাস। এই টাইপের যদি আসে এরকম, কারণ এখানে বুঝে গেলে এবার তুমি যাই বসাও, যাই লাভ দাও, সেই লাভটা এই পাশে থাকবে। 10% যদি লাভ হয়, সাপোজ ধরে নাও যে 20% ছাড় দিয়ে 10% লাভ করলো, এরকম বিষয়, তাহলে 10% লাভ এখানে থাকবে, 100 এখানে থাকবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। বোঝা গেল কি বলতে চাইছি আমি? তো এখানে 21% লাভ বলেছে, তাহলে 21%, 121 এখানে লিখলাম, 100 এখানে লিখলাম। যদি বুঝে যায় কেউ, তাহলে অবশ্যই করতে হবে না, অঙ্ক মুখে মুখে হবে, না বুঝলে একবার ট্রাই করতে হবে। তো উত্তর কত? বি নম্বর, 100:121। নেক্সট অঙ্ক 26 নম্বর, একটি গাড়ি 50,000 টাকায় বিক্রি করলে 17% লাভ হয়। 50,000 টাকায় বিক্রি করেছে, 17% লাভ করেছে, তাহলে এটা তো ক্রয় মূল্য না, এটা তো বিক্রয় মূল্য। এর মধ্যে 17% লাভ আছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 117 ইন্টু 50,000, তাহলে এর ক্রয় মূল্য আমি পেলাম। কি পেলাম? এটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য পেলাম। তো এবার বলেছে সেই বস্তুটাকে যদি, সেই গাড়িটাকে যদি সে 47,000 টাকায় বিক্রি করে, 47,000 টাকায় বিক্রি করে, তাহলে এর লাভ কত? 47,000 টাকা বিক্রি করবে, বিক্রয় মূল্য, তাহলে তাহলে আমরা লাভ সমান সমান কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা লাভ, ঠিক? তাহলে বিক্রয় মূল্য কত? 47,000 মাইনাস ক্রয় মূল্য কত? এই যেটা 50, কটা শূন্য? 6টা শূন্য, বাই 17, 117। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, ওটা পরে লিখছি। ক্রয় মূল্য কোনটা লিখবো? এটাই লিখবো, কিন্তু পরে লিখছি, অনেক বড় হবে, নিচে চলে আসবে, পরে লিখছি। এইটুকু ক্যালকুলেশন করে নিই আগে।
তাহলে এইটুকু সলিউশন করলে 117, একটু ক্যালকুলেশন করে নিতে হবে, 47 4499, তাই না? সরি 5444 না, 5499। তাহলে এখানে পাচ্ছি কত? 5499, তিনটে শূন্য মাইনাস 5-এর পরে 6টা শূন্য বাই 117। এখান থেকে বিয়োগ করতে হবে কোনটা? এখান থেকে বিয়োগ করতে হবে এটা 50,000। অঙ্কটা সোজা অঙ্ক, কিন্তু সরি এত এত বাই 117 লাভ। তাহলে 449900 117 লাভ কতর উপরে? এই এতর উপরে, এই যে 50-এর পরে 0 বাই 117 এটার উপরে। তাহলে এখানে লিখতে হবে 50-এর পরে কত? 6টা শূন্য বাই 117, 117 কেটে যাবে ইন্টু 100, তাই না? ইন্টু 100। তাহলে এই জায়গাটা 3টে শূন্য কেটে দাও, এখান থেকে 2টো শূন্য কেটে দাও, তো থাকবে শুধু 50 দিয়ে 499-কে ভাগ করতে হবে। ঠিক আছে, 5 নং 45 দশমিক শূন্য, 5 নং 45 দশমিকের জন্য শূন্য, 5-8 40, 9.98%। 27 নম্বর 28 নম্বর, কিছু লোক একটি কাজ 12 দিনে করে। কিছু লোক 12 দিনে করে, ধরে নিলাম এক্স লোক 12 দিনে করে একটি কাজ। পরে বলেছে দ্বিগুণ সংখ্যক লোক লাগালে, যদি আমি এবার দ্বিগুণ সংখ্যক লোক অর্থাৎ এক্স লোকের জায়গায় যদি 2x লোক নিয়োগ করি, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? ইনটু ডি দিনে শেষ হবে। বাস এইটুকু, এটাই করতে বলেছে। এক্স এক্স কাটা, 6 দুগুণে 12, ডি সমান সমান 6 দিন। উত্তর কত? এটা 6 দিন উত্তর। 28 নম্বর, রাম ও শ্যাম একটি কাজ একসঙ্গে 12 দিনে করে। রাম প্লাস শ্যাম 12 দিনে, শ্যাম ও হরি, শ্যাম আর হরি সেই কাজ 15 দিনে, এবং ওই একই কাজ রাম ও হরি 20 দিনে করে। রাম একা সেই কাজটি কত দিনে করবে? সবাই কিন্তু সবার সাথে একবার করে আছে, তাই না? সবাই সবার সাথে একবার করে থাকলে লিখতে হয় ডিটেলসে করলে 1/2 ইন্টু 1/12 বাই 1/15 1/20। সবাই একসাথে সবার সাথে সবাই একবার করে আছে বলে হাফ কমন নিতে হয়, কিন্তু আমরা একটু শর্টে চলে যাই তাহলে সুবিধা হবে। লসাউ কত? 60। তাহলে 5-12 60, 4-15 60, 3-20 60। সবাই কিন্তু সবার সাথে একবার করে থাকলে আমরা 2 কি করি? কমন নিয়ে 60 ইন্টু 2, 2টা এখানে থাকবে ওই কাজের ওখানে কত ইউনিট কাজ তার সাথে, বাই এদের ক্ষমতার যোগফল। সবাই কিন্তু মিলে যদি কাজটা করে তাহলে 10 দিনে শেষ করবে, কিন্তু সবাই মিলে চায়নি। কারটা চেয়েছে রাম একা কত দিনে করবে, তাহলে শ্যাম আর হরির দিনটা আছে এইখানে, তাই না? শ্যাম আর হরির যে 15 দিনে শেষ করে আর সবাই মিলে 10 দিনে শেষ করে, সবাই মিলে 10 দিনে আর শ্যাম আর হরি 15 দিনে। তো এদের এখান থেকে, এটা তো 3 জনের কাজ, এখান থেকে যদি এদের 2 জনের কাজটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি লিখবো? 10 আর 15, লসাও কত? 30, 3 ক্ষমতা 2 ক্ষমতা, সবার ক্ষমতা 3 আর শ্যাম আর হরির ক্ষমতা হচ্ছে 2, তাই না? সেখান থেকে যদি বাদ দিই 3 থেকে 2, তো রামের ক্ষমতা 1 পড়ে থাকবে। রামের ক্ষমতা 1 পড়ে থাকবে, সেটা ভাগ করলে এই যে এত দিনে বা এত ঘন্টা যা দিয়েছে। বা তাছাড়া যদি করতে চাও তাহলে আমাদের কি করতে হবে? এ ইন্টু বি আর এ মাইনাস বি করতে হবে। এ হচ্ছে 3 জনে মিলে যা করে সেটা আগে লিখতে হবে, 10 ইন্টু 2 জনের 15, এবং এ মাইনাস বি বা বি মাইনাস এ, আগেও বলেছি বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, বিয়োগ করলে কত পাবো? 5। 5 দুগুণে 10, 30 দিন।
এই পদ্ধতিতে আসলেও হবে, এইভাবে আসলেও হবে অঙ্কটা। 29-30 সমবেগে গতিশীল একটি ট্রেন 300 মিটার ও 240 মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে যথাক্রমে 21 সেকেন্ড ও 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? সেতুর দৈর্ঘ্য কত? 300 মিটার। ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, ট্রেনের দৈর্ঘ্য x মিটার। টোটাল দূরত্ব পার করছে, তার সময় নিচ্ছে কত? 21 সেকেন্ড। তাহলে লিখবো 21 সেকেন্ড দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। দূরত্ব বাই সমান স্পিড, তাই না? স্পিড কিন্তু কিমিতে দিয়েছে, আবার পরে কনভার্ট করতে হবে। ইকুয়াল সেতুর দৈর্ঘ্য কত? 240 এবং ট্রেনের দৈর্ঘ্য x কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। সমান কেন লিখি? এই ক্ষেত্রে স্পিড কিন্তু সেম থাকে, স্পিড কিন্তু চেঞ্জ হয় না। হ্যাঁ, এটা বড় আকারে হচ্ছে, ছোট আকারেও বলবো কি করলে ছোট হবে, একদম এইটুকু অঙ্ক। এটা ডিটেলসে করতে গেলে একটু এইভাবে করতে হবে, এবং শর্ট পদ্ধতিটা সেটা অনেকেই জানে, অলরেডি করে বসেছে। এটা সলিউশন করলে ট্রেনের দৈর্ঘ্য বেরোবে, তারপরেও যোগ করে 21 দিয়ে ভাগ করতে হবে বা যোগ করে 18 দিয়ে ভাগ করতে হবে, লম্বা প্রসেস হবে। তবুও করি। 3 7 21, 3 6 18, তাহলে 3 6 1800 প্লাস 6x ইকুয়াল টু 7x প্লাস 0 1680। 1680 যদি আমি এখান থেকে বিয়োগ করি, 120 ইকুয়াল টু ওই পাশে গেলে 1, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। এবার যে কোনো এক লাইনে বসে 120 আর 300, 420 টোটাল দূরত্ব 21 সেকেন্ড। তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু আমাকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। 3 7 21, 6 7 42, 3 6 18, 5 12 60, 6 12 72, 72 কিমি পার আওয়ার, তাই না? 72 কিমি পার আওয়ার। 72 কিমি পার আওয়ার হচ্ছে। এবার শর্টকাট কি? এই দুটোর দূরত্ব বিয়োগ করে আর দুটোর টাইমের বিয়োগ করে করলেই হয়ে যাবে। দুটোর দূরত্ব বিয়োগ কত? 60 মিটার, আর এদের টাইমের বিয়োগ কত? 3 সেকেন্ড। তাহলে পেয়ে গেলাম দূরত্ব বাই সময়, একেই মিটার কিমিতে করে দিতে হবে, বাস একেই কিমিতে করে দিলে অঙ্ক শেষ। এটার এটার বিয়োগফল, এই দূরত্ব আর টাইমের বিয়োগফল নিচে লিখলাম। তাহলে 3 6 18, 5 12 60, অঙ্ক কিন্তু কমপ্লিট এইটুকুতে। বা এইভাবে ওইভাবে করতে গেলে ট্রেনের দৈর্ঘ্য আসবে, যোগ করতে হবে। ঠিক আছে, এবার যেটা নিবে এটাই নিবে পরীক্ষায়, মনে থাকলে তাড়াতাড়ি হবে একটু। নেক্সট অঙ্ক 30 নম্বর। দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। নল দুটি একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগবে 20 মিনিট আর হচ্ছে 30 মিনিট ভর্তি করতে পারে। লসাও কত? 60। 60 ইউনিট কাজ, ক্ষমতা 3, ক্ষমতা 2। তো একসঙ্গে বলেছে, একসঙ্গে তাহলে ক্ষমতা কত? যোগফল 5। তো 5 দিয়ে ভাগ করলে 5 12 60, 12 মিনিট সময় লাগবে। বা এ ইন্টু বি, এ প্লাস বি করতে হবে, দুজনে একসাথে করলে এ ইন্টু বি বাই এ প্লাস বি, যোগ করলে এত হয়। 5 6 30, 6 দুগুণে 12। এবার 3 নম্বর সেট থেকে শুরু হবে। 16 নম্বর 17 নম্বর। 16 নম্বর, একটি নল একটি চৌবাচ্চা 8 ঘন্টায় ভর্তি করে। একটি নল, এ নল চৌবাচ্চা 8 ঘন্টায় ভরে। অন্য একটি নল চৌবাচ্চাটি 16 ঘন্টায় খালি করে। এবার দুটো নলই একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় সময় লাগবে ভর্তি হতে? তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি করতে হবে, তাই না? কারণ একজন ভরছে, একজন খালি করছে। তাহলে এ মাইনাস বি বা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত পাচ্ছি? 16 ঘন্টা। 16 ঘন্টা উত্তর। বা 8 আর হচ্ছে একজন 16, লসাও কত? 16। ক্ষমতা কত? 2, এর ক্ষমতা 1। তাহলে এ ভরে, যার ক্ষমতা 2, যে খালি করে তার ক্ষমতা কত? 1। অর্থাৎ 2 ভরছে, 1 খালি করছে। 2 ইউনিট ভরছে, 1 ইউনিট খালি। তাহলে 16 ইউনিট ভরতে এই 1 ইউনিটের মাইনাস 2 থেকে 1 বিয়োগ 16 ঘন্টা।
ঠিক আছে, তারপরে বা অংশ করতে গেলে 1/8 মাইনাস 1/16 এটা করতে হবে। 17 নম্বর, এটা যা বেরোবে অংশ বেরোবে, উল্টে দিলে টাইম। যদি একটি ট্রেন 40 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে তবে গন্তব্যে পৌঁছাতে 11 মিনিট দেরি হয়, কিন্তু যদি 50 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে তাহলে গন্তব্যে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। গন্তব্যে পৌঁছাতে ট্রেনটির সঠিক সময় কত লাগবে? দুটোতেই দেরি। এর আগে বলেছিলাম একটা দেরি একটা আগে, তাহলে আমরা অ্যাড করতাম, যোগ করতাম। সেই কোন ক্ষেত্রে? যখন আমরা কোনো দূরত্ব বের করতাম, তাই না? মনে পড়ে সূত্রটা? ডি ইন্টু এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু, এখানে মিনিট যোগ করতাম এবং তাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে দিতাম, দূরত্বটা পেয়ে যেতাম। কিন্তু এখানে দূরত্ব বলেনি, কি বলেছে? ট্রেনটির সঠিক সময় কত লাগবে যেতে, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব, আবার জানি স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব। এটা জানি, স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব, স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব। দূরত্বটা তো সেমই থাকবে, দূরত্ব চেঞ্জ হবে না, এই ক্ষেত্রে দূরত্ব তো একই আছে। তো প্রথমটার স্পিড কত? 40 কিলোমিটার/আওয়ার, এবং টাইম কত? 11 মিনিট দেরি হয়, 11 মিনিট দেরি হয়। তাহলে অ্যাকচুয়াল টাইম টি টাইম 11 মিনিট দেরি করছে, বেশি নিয়ে নিয়েছে, তাহলে +11। টোটাল টাইমটাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে গেল। তাহলে স্পিড ইন্টু টাইম দূরত্ব ইকুয়াল, পরেরটার 50 কিমি, সেম ওরকমই লিখতে হবে। স্পিড 5 মিনিট দেরি হয়, 5 মিনিট বেশি নেয়, পাই সময়। 60 60 কাটা, 0 0 কাটা, তাহলে এখানে পাচ্ছি কত? 4t প্লাস 44 ইকুয়াল টু 5t প্লাস 25। এইটি এই পাশে আসলে মাইনাস টি, এটা ওই পাশে গেলে -19। তার মানে অ্যাকচুয়াল তার টাইম কিন্তু 19 মিনিট। সে সঠিক যে টাইমটা সেটা হচ্ছে তার 19 মিনিট। ঠিক আছে, সেটা 19 মিনিট। তো গন্তব্যে পৌঁছাতে ট্রেনটির সঠিক কত সময় লাগবে? এই যে সঠিক টাইম নিয়েছিলাম টি, 11 মিনিট বেশি নেয়, টি 5 মিনিট বেশি নেয়, বেশি মানে কি অ্যাড করে দিয়েছি তার সাথে, তো 19 মিনিট সময় লাগবে অ্যাকচুয়াল যেটা সঠিক টাইমটা। বোঝা গেল এই ক্ষেত্রে? এইবার যদি এটাকে দূরত্ব বের করে করতে যাও তাও হবে, একটু জটিল হবে ওটা। যে এইভাবে আমি দূরত্বটা বের করব তারপরে করব, তাতে এক জায়গায় 30 আসবে, এক জায়গায় টোটাল টাইম 30 আসবে, এক জায়গায় টোটাল টাইম 24 আসবে। 24 থেকে 5 বিয়োগ করতে হবে এক লাইনে, আর 30 থেকে 11 মাইনাস করতে হবে 19। ওই ক্ষেত্রে গেলে টোটাল টাইম 30 আসবে। ঠিক আছে, যদি দূরত্ব বের করে করতে যাই, দূরত্ব বের করতে হবে, তারপরে আবার স্পিড দিয়ে ভাগ করতে হবে, সময় বেশি লাগবে এবং ওটা জটিল। ঠিক আছে, তো এটা সব থেকে সহজ, স্পিড ইন্টু টাইম। টাইমটাকে মিনিট ছিল, 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে দিলাম, তাহলে স্পিড ইন্টু টাইম দূরত্ব, স্পিড ইন্টু টাইম দূরত্ব। অ্যাকচুয়াল টাইম টি ধরলাম, 11 মিনিট বেশি নেয়, অ্যাকচুয়াল টাইম টি ধরলাম, এই ক্ষেত্রে 5 মিনিট বেশি নেয়। বোঝা গেল অঙ্কটা? 18 নম্বর 19 নম্বর, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 20, 30 আর 60 দিনে শেষ করে। যদি প্রত্যেক তৃতীয় দিনে বি ও সি এর সহায়তা করে, এ কে সহায়তা করে, আগে লিখে নিই তাহলে সুবিধা হবে। এ কত দিনে করে? 20 দিনে। বি কত দিনে করে? 30 দিনে। সি কত দিনে করে? 60 দিনে। টোটাল টোটাল কাজ কত? 60 ইউনিট। এর ক্ষমতা কত? 3, এর ক্ষমতা 2, এর ক্ষমতা 1। এইবার প্রশ্নটা বোঝা যাবে ভালো, যে বি ও সি এ কে সহায়তা করে প্রত্যেক তৃতীয় দিনে, অর্থাৎ প্রথম দিন এ করবে, তারপরের দিনেও এ করবে, 3 দিনের দিন তারা এ বি সি 3 জনে করবে। তৃতীয় দিন এ প্রথম দিন করবে, দ্বিতীয় দিনও এ করবে, তৃতীয় দিন 3 জনে আসবে, অর্থাৎ বি আর সি এর সাথে যোগ দিবে এর সঙ্গে প্রত্যেক তৃতীয় দিনে। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? 60 ইউনিট কাজের মধ্যে 60 ইউনিট কাজের মধ্যে এ 3 ইউনিট করছে প্রথম দিন, দ্বিতীয় দিনেও 3 ইউনিট করছে, তৃতীয় দিনে 3 ইউনিট এ করছে
এবং বি করছে 2 ইউনিট আর সি করছে 1 ইউনিট, তার মানে তৃতীয় দিনে 2 ইউনিট আর হচ্ছে 1 ইউনিট, এটা হচ্ছে তৃতীয় দিনের, থার্ড ডে, এটা সেকেন্ড, এটা ফার্স্ট। তাহলে দেখো 2 দিনে এ 6 করছে এবং তৃতীয় দিনে সবাই মিলে 6 করছে, অর্থাৎ 3 দিনে কাজ হচ্ছে 12 কাজ। 3 দিনে কত কাজ? 12 কাজ হচ্ছে, তাই না? তো এরকমই কিন্তু এবার রোটেশন চলতে থাকবে, 3 দিনে 12 কাজ, আবার 3 দিনে 12 কাজ, এরকমই চলতে থাকবে। তো 3 দিনে 12 কাজ, 3 দিনে 12 কাজ, 60 কাজ শেষ করতে হবে। 3 দিনে 12 কাজ, 3 দিনে 12 কাজ, হয়ে গেল 60 কাজ। 5 12 60 দিন আমার লাগলো 3 5 15 দিন। এই অঙ্কটা প্রচুর এসছে পরীক্ষা, অনেকবার, অনেক পরীক্ষা রাজ্য সরকারের, কেন্দ্রের অনেকবার এসছে। হয়ে গেল 15 দিনে 60 কাজ কমপ্লিট। এইভাবে এটাই রোটেশন হবে যতক্ষণ শেষ না হচ্ছে। অনেক সময় থেকে যায় কাজ, সেটা কে করবে? এ করবে, যদি এর ভাগ্যে পড়ে। সেটা আসেনি এখানে, ওটা কোনো সময় আসলে ওটাও দেখানো হবে। বোঝা গেল এই জায়গাটা কি করলাম? এই জায়গাটা এরকমই চলতে থাকবে রোটেশন। 3 দিনে 12, 3 দিনে 12, আবার 3 দিনে 12, আবার 3 দিনে 12, টোটাল 15 দিনে 60 কাজ কমপ্লিট, 15 দিনে। বোঝা গেল? এবার হচ্ছে 19 নম্বর। সীমান্তিকা 2টি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করলো। 2টি রেডিও প্রতিটি 2000 টাকা, একটিতে সে 16% লাভ ও অন্যটিতে 16% ক্ষতি করলো। তাহলে দুটোই একই পার্সেন্টেজ লাভ আর ক্ষতি, 10% লাভ 10% ক্ষতি, 1% হানি, সবসময় 1% ক্ষতি। ওই অঙ্কই 16 × 16 বাই 100, এটাই করতে হবে শর্টকাট। 16 16 256, 2 ঘর পর দশমিক, এত পার্সেন্ট ক্ষতি। অঙ্কতে কিছুই নেই, এইটুকু বলেছে, শুধু অ্যামাউন্টটা দিয়ে মতিভ্রম করার জন্য, আর কিছু না। নেক্সট অঙ্ক 20 নম্বর 21 নম্বর। যদি একজন বই বিক্রেতা 10 টাকায় 11টি বই ক্রয় করে, 11 টাকায় 10টি বই বিক্রয় করেন, তাহলে তার লাভের শতকরা কিভাবে করব? আমরা জানি পরের লাইনটাকে আগে লিখতে হবে। পরের লাইনটা কি? 11 টাকায় 10টি বই, টাকাটাকে আগে রাখতে হবে। 11 টাকায় 10টি বই, এই জায়গাটা বেরোবে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। 11 টাকায় 10টি বই, এটা বই, এটা টাকা। 11 টাকায় 10টি বই। এবার উপরের লাইনটা কাজ করতে হবে আমাকে, 10 টাকায় 11টি বই, 10 টাকায় 11টি বই। এবার ক্রস মাল্টিপ্লাই করতে হবে, ক্রস মাল্টিপ্লাই করলে 10 10 100, 11 11 121। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 121 টাকা, তাহলে 21% লাভ, তাই না? 21% লাভ আছে। যদি 35 হতো তাহলে 35% লাভ, যদি 8 হতো, 108 হতো, তাহলে 8% লাভ। ক্লিয়ার? তো পরের লাইনটাকে কিন্তু আগে রাখতে হবে। বার্ষিক x% সরল সুদের হারে y বছরে z টাকা সুদ হিসাবে পাওয়া গেলে আসলের পরিমাণ কত? আসল p টাকা, পার্সেন্টেজ হচ্ছে x, টাইম হচ্ছে y, সুদ পাচ্ছে z টাকা। আসলের পরিমাণ কত? তাহলে কি লিখবো? p x y ইকুয়াল টু 100z। তাহলে p সমান সমান 100z বাই xy, যেটা অপশনে হবে সেটা 100z বাই xy, ডি নম্বর। 22 নম্বর 23 নম্বর। 5% বার্ষিক সুদের হারে কোন আসলের বার্ষিক সুদ 180 টাকা হলে আসল কত? আসল p টাকা, 5% কত বছর? 1 বছর। সুদ কত? সুদ হচ্ছে 180 টাকা, বাস এইটুকুই। 5 20 100, p সমান সমান 18 দোকানে 3600 টাকা হচ্ছে আসল টাকা। সিম্পল ম্যাথ দিয়েছে, এটা 3600 টাকা আসল টাকা। 23 নম্বর বলেছে একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, কিন্তু অন্য একজন ছাত্র 32% নম্বর পায় এবং সে পাস মার্কের চেয়ে 42 নম্বর বেশি পায়। আর পরীক্ষাটিতে পাশের শতকরা নম্বর কত? অনেকেই কমেন্টে দেয় যে এই টাইপের অঙ্ক এখন আসে না, কিন্তু কি সেট প্র্যাকটিস করলে বোঝা যাবে তুমি পরীক্ষার হলে কটা পারবে। ওখানে সেটে যদি না করতে পারো সলিউশন, পরীক্ষার হলে তোমার চাপ হবে। সেট প্র্যাকটিস করা মানে যে ওই সেটের অঙ্কই হুবহু কমন পাবে পরীক্ষায়, তা না। সেটে বোঝা যায় যে আমি কতটা অ্যাটেন্ড করতে পারছি, সেটা একটা আইডিয়া পাওয়া যায়। পরীক্ষার হলে সেইভাবেই কিন্তু হয়, জাস্ট একটু উপরে 19 20 22 23 এরকম হয় না, জাস্ট
কত হবে খুব জোর 19-22 এরকম হবে। ওই জন্য সেট প্র্যাকটিস করতে হয়। আর সেট প্র্যাকটিস না করলে কি করবে, তাহলে বই করতে হবে। আর বই করলে কিন্তু এই ভ্যারাইটি ম্যাথ আসবে না। এখানে সেট প্র্যাকটিস করা মানে অনেক টাইপের ম্যাথ আসবে, ব্রেন এক এক সময় এক এক কাজ করবে। এখন ক্ষেত্রফলের অঙ্ক, এখন শতকরা অঙ্ক, এখন কাজের অঙ্ক, এখন এই অঙ্ক সেই অঙ্ক, মাথা একবার এইদিকে একবার ওইদিকে, এরকম বিষয়টা। এই জন্য সেট প্র্যাকটিস করতে, সেট করলে কি হয়, চালাক হওয়া যায়। তো আমার প্রথম কাজ হচ্ছে মোট নম্বর বের করা। মোট নম্বর বের করতে গেলে আমরা কি করি, 100/পার্সেন্টেজের বিয়োগফল করি। 20% আর 32% বিয়োগফল 12, এবং পাস ফেল যেটা বলছে সেই নম্বরটা আমরা অ্যাড করে দিই। অ্যাড করে দিলে 6-12-72, তাহলে আমাদের মোট নম্বর 600। এবার এখান থেকে এবার পাস নম্বর বের করতে হবে। 600-র মধ্যে 20% পাচ্ছে, প্রথম লাইনে দেখো 20% পেয়েও 30 নম্বরের জন্য ফেল করে, তাহলে 30 নম্বরটা অ্যাড করে দিতে হবে, অর্থাৎ 6×2=12। তাহলে পাস করতে গেলে তা লাগবে হচ্ছে 150 নম্বর। পাস করতে গেলে 150 নম্বর লাগবে, শতকরা বলেছে। তাহলে 600-র মধ্যে 150, 100-এ কত, এইটুকুই করতে হবে। 600-র মধ্যে 150 ইন্টু 100-এ কত, 0 0 কাটা, 6×25-এ 150, 25% লাগবে তার পাস করতে গেলে। 24 থেকে 26, 5-এর 10% ও 10-এর 5% যোগ করলে কত হবে? 5-এর 10% এবং 10-এর 5%, 5×10 = 50, পাচ্ছি কত, হাফ। এই জায়গাটা পাবো হাফ। তো হাফ আর হাফ যোগ করলে কত হবে? হাফ আর হাফ যোগ করলে 1 হয়, তাই না? উত্তর কত? 1। অর্ধেক আর অর্ধেক যোগ করলে 1, 1 উত্তর। x, 12, y, 27, মানে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। অঙ্কটা কিন্তু খুব মানে ভালো অঙ্ক, মনে হবে এত পাতি অঙ্ক হলেও এক জায়গায় একটা মানে কাজ করে রেখেছে। x/12 = y/27, তাহলে 3×4=12, 3×9=27, তাহলে 9x = 4y। x এর মান কত? 4, y এর মান কত? 9, এটাই তো। এবার অপশনের দিকে যখনই তাকাবে তখনই দেখবে যে 4:9 নেই, 4:9 নেই, তাহলে ভরকে যাবে। কি করব, কোনটা উত্তর হবে? ওইখানটায় দেখো কি করে রেখেছে, একে ডবল করে রেখেছে আর একে 18 করে রেখেছে না? 8:18 একটা অপশন আছে, 8:18 কিন্তু অপশন আছে একটা, ওটাই কিন্তু উত্তর। একে কাটলে এটাই হয়, এই জন্য এই খেলা করে রেখেছে। এইটা যে উত্তর বের করবে, করো, এটা দিয়ে রাখি, এটা দিয়ে রেখেছে, কারণ এর সাথে 2 গুণ করে রেখেছে, এর সাথে 2 গুণ করে রেখেছে। বোঝা গেল? খেলাটা হচ্ছে এই জায়গাটা, ওই জন্যই ভালো অঙ্ক। 11টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত? 6 × 7। এই টাইপের অঙ্ক ডাইরেক্ট 7 গুণ করতে হয় বলেছে। কত গড়? 6, 7 গুণ করলে 6×7 = 42, উত্তর মুখোমুখি হয় যদি টাইপ এরকম আসে। আর যদি বলে যে এটা করে দেখান, তাহলে করে অবশ্যই দেখাবো, এটা আর সুন্দর সলিউশনটা। কটা সংখ্যার গড়? 11টা। আমি নিলাম a + b + c + d দিয়ে কে পর্যন্ত 11টা। 11টা সংখ্যার গড় হচ্ছে 6, তাহলে এর টোটাল যোগফল কত? 66। টোটাল যোগফল 66 11টার। এবার হচ্ছে প্রত্যেকটার সঙ্গে 7 যোগ করতে, 7 কি গুণ করতে বলেছে, তাহলে একটা কি লিখবো, 7a + 7b + 7c + 7d দিয়ে 7k বাই 11, গড় কত হবে? বাই 11 লিখলাম, 7k। তাহলে এখান থেকে 7টা আমি কমন নিই, কমন নিলে কত পাবো? কমন নিলে আমি পাবো 7 × a + b + c + d দিয়ে k বাই 11। এর মান কত? উপরে কত পেয়েছিলাম? এই জায়গাটা, এই টোটালটার মান 66 পেয়েছিলাম। কত পেয়েছিলাম? 66। তাহলে এখানে লেখো 66। তাহলে লিখবো কি, 7 × 66/11, 42 উত্তর। তো ডাইরেক্ট করলে মনে রেখো, এটা যদি আসে এরকম, 42 উত্তর।
27 থেকে 30, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 21 ও 84। কি বলেছে? গসাগু আর লসাগু। গসাগু 21, লসাগু 84। সংখ্যা দুটির অনুপাত 1:4 হলে বড় সংখ্যাটি কত? আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। একটা 1 দিয়েছে মানে এক্স, আর একটা 4 অনুপাত দিয়েছে মানে 4x, সমান সমান লসাগু কত? লসাগু 84, গসাগু 21, তাই না? তাহলে 4×21 = 84। তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 21 ইন্টু 21। তাহলে এক্স তুলে দিলে এটা রুট ওভার করতে হবে, এক্স এর মান হচ্ছে 21, বড় সংখ্যাটা 4×21 = 84। অনুপাত কত ছিল? 4:1। এক্স এর মান 21 পেলাম, তাহলে বড় সংখ্যাটা এটা 4×21 = 84। 84 অ্যান্সার, 84 উত্তর। নেক্সট ম্যাথ 28 নম্বর। এই অঙ্কটা মনে রেখো জাস্ট, 6 প্লাস √6 প্লাস √6 প্লাস √6 ডট ডট দিয়ে ইনফিনিটি যদি দেয় পর্যন্ত এর মান কত? চলতেই আছে। এগুলো অঙ্ক এরকমই দেয়, যেরকম এখানে 42 থাকতে পারে, তাই না? 56 থাকবে, 30 থাকবে, যেগুলো পাশাপাশি সংখ্যা দিয়ে গুণ করলে হয়। যেরকম এটা গুণ করলে কত হয়? 3 আর 2। যদি 56 দিত তাহলে লিখতাম কত? 7 × 8। যদি 30 দিত 5 × 6। 15 দুগুণে 30ও হয়, কিন্তু 15 দুগুণে 30 নেওয়া যাবে না। কোথায় 2 আর কোথায় 15? পাশাপাশি সংখ্যা। আর প্লাস থাকলে বড়টা উত্তর, মাইনাস থাকলে ছোটটা উত্তর। তাহলে প্লাসে যেহেতু আছে তাহলে 3 উত্তর, তাই না? এটা বড় করতে গেলে এই পাশে এক্স নিতে হবে, এই রুট ওভার তুলতে হবে, এক্স স্কোয়ার করতে হবে, আসবে একটা মিডল টার্ম, এতখানি জায়গা নেবে। কি দরকার? জাস্ট একটু মনে রেখে দাও, হয়ে যাবে অঙ্ক। প্লাস থাকলে বড় উত্তর, মাইনাস থাকলে ছোটটা। 29 নম্বর বলেছে 3 ইন্টু, আর ওগুলো পাশাপাশি সংখ্যা দিয়ে গুণ হয়, তাই না? 3 দুগুণে 6 তো পাশাপাশি দিয়েই হয়, 6 কে 6 হয়, হবে না। যেরকম 30, 15 দুগুণে 30, 3 10 30, 5 6 30, সব দিয়ে তো 30 হয়, কিন্তু কোনটা হবে তাহলে? 5 6, 5 6 30, পাশাপাশি সংখ্যা, তাই না? এরকম। পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা 3 ইন্টু 27x। 27 কে ভাঙলে 3 এর কিউব 3 হয়, তার সাথে x ভেঙে দিলাম একবারে, 27 কে ভেঙে এটা লিখলাম, কারণ বেস আমাকে এক করতে হবে, একই আনতে হবে বেস। ইকুয়াল 9 কেও ভাঙলে আমরা 3 এর স্কোয়ার পাবো, তাই না? 3 এর স্কোয়ার, কিন্তু তার উপরে স্কোয়ার উপরে কত আছে? x প্লাস 4, x প্লাস 4, এইভাবে লিখতে হবে। স্কোয়ারটা এই টোটালটার সাথে গুণ আছে, তাহলে বেস এক হয়ে গেল। তাহলে এখানে কিছু নেই মানে 1, তার মানে বেস 1 হলে 3 এর পাওয়ার 1 প্লাস 3x। প্লাস কেন করি? গুণ থাকলে প্লাস করতে হয়। বেস যদি 1 থাকে আর পাওয়ার যাই থাকুক, তাই না? ঘাতের অঙ্কতে আমরা কি করেছি? করণী ঘাত করতে গেলে তখন বেসগুলো 1 থাকলে, গুণ থাকলে কি করতে হয়? যোগ করতে হয়, ভাগ থাকলে বিয়োগ করতে হয়। তো এখানে লিখলাম এত, এবং এখানে কত লিখবো? এবার উপরে গুণ করতে হবে, 2x প্লাস 8। এবার বেস 1 হয়ে গেল, আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে 1 প্লাস 3x ইকুয়াল 2x প্লাস 8। এই x এই পাশে আসলে x হবে, এই 1 ওই পাশে চলে গেলে শুধু 7 থাকবে। উত্তর কত? 7 উত্তর। উত্তর 7। 30 নম্বর বলেছে মান নির্ণয় করো। রুট ওভার, তারপরে আবার অঙ্কটা টুকি আগে, 4 এর কিউব প্লাস 15 স্কোয়ার, একে আবার কিউব দিয়েছে, তাহলে 4 এর কিউব কত? 64। তাহলে 64 প্লাস 15 হচ্ছে 225, এটাকে রুট করতে হবে। রুট করতে গেলে হয় 289। কত হয়? 289, অর্থাৎ বর্গমূল হচ্ছে 17। 289 বর্গমূল কত? 17। 17 কিউব, 17 কিউব, 17কে 2 বার গুণ করতে হবে, কত? 3 বার গুণ করতে হবে, তার উত্তর আসবে 4913। কত উত্তর আসবে? 4913 উত্তর আসবে। 289 এর সাথে 17 গুণ করলে এত আসবে। তো কমপ্লিট হলো 2 নম্বর, 3 নম্বর
দুটো সেট নিয়ে ম্যাথ কার্তিক চন্দ্র মন্ডল প্র্যাকটিস সেট থেকে ডি গ্রুপের থেকে ডব্লিউবিএসএসসির ডি গ্রুপ। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, স্কিপ করবে না কখনো। ম্যাথ শিখতে গেলে দুর্বল কাঁচা থাকলে অবশ্যই প্র্যাকটিস করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।